প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 22তম পর্বে পৃষ্ঠা 122 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে 21তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে 21তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের পর্বে সমাধান করাবো 122 পৃষ্ঠার অনুশীলনীর 5 নাম্বার প্রশ্ন হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস থেকে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক। অনুশীলনীর 5 নাম্বার প্রশ্ন। অনুশীলনীর 5 নাম্বার প্রশ্নটা সমাধান করার জন্য আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্র নাম্বার গ। এখানে আমরা দেখতে পাচ্ছি এসি একটি দেওয়াল, এটা এখানে লেখা আছে দেয়াল, এবং বিসি এই দেওয়ালের ভূমি, যেটা যে 12 মিটার দেওয়া আছে। ভূমির এই যে বি বিন্দু হতে একটা মই এভাবে এ দেওয়ালের মানে এসি দেওয়ালের সাথে এভাবে খাড়াভাবে দেয়া আছে, যেটার দেওয়া আছে এখানে মইটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কি 15 মিটার, অর্থাৎ 15 মিটার। এই চিত্র থেকে আমরা এই তথ্যগুলো পেলাম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মইটা এভাবে রাখার কারণে দেওয়ালের সাথে এখানে যে দেওয়ালের যে পাদবিন্দু, অর্থাৎ যে দেয়ালের যে গোড়া, সেখানের মধ্যে কিন্তু একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ সমকোণ উৎপন্ন হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এখানে এ বি যে এই চিত্রটা সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। কোন ধরনের ত্রিভুজ প্রিয় শিক্ষার্থীরা? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এবার দেখো প্রশ্নটা আমরা একটু পরে দেখি। তোমার স্কুলের একটি দেয়াল রং করার জন্য যদি 15 মিটার একটি মইকে দেয়াল থেকে 12 মিটার দূরত্বে স্থাপন করা হয়, যেটা চিত্র গতে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই দেওয়ালটা রং করার জন্য যে মইটাকে যে দেওয়ালের গোড়া থেকে 12 মিটার দূরে এভাবে স্থাপন করা হয়েছে। হ্যাঁ, আর এই মইটার দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার, অর্থাৎ 15 মিটার। তাহলে ভূমি থেকে মইয়ের শীর্ষবিন্দু পর্যন্ত দেয়ালের উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ ভূমি এখান থেকে সি হতে, হ্যাঁ, যে দেওয়ালের যে শীর্ষবিন্দু এই সি এর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ দেয়ালের যে উচ্চতা, হ্যাঁ, এই যে এসি যে দেওয়াল, সেই দেওয়ালের উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। যেহেতু প্রিয় শিক্ষার্থীরা এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে অবশ্যই আমরা পিথাগোরাসের যে সূত্র অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করে এটা সমাধান করতে পারবো। এখানে কি কি তথ্য দেওয়া আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। এটা যদি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটার এ বি হচ্ছে যে এখানে অতিভুজ, আর এখানে বিসি হচ্ছে যে ভূমি। হ্যাঁ, আর এ বি যে অতিভুজ সেটার পরিমাণটা দেওয়া আছে 15 মিটার, আর বিসি যে ভূমি সেটার পরিমাণটা দেওয়া আছে 12 মিটার, অর্থাৎ 12 মিটার। তাহলে আমরা এসি এর দৈর্ঘ্যটা নির্ণয় করব। সেখানে আমরা কার সূত্র প্রয়োগ করব? সেখানে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। অতিভুজ স্কয়ার অর্থাৎ এ বি স্কয়ার সমান ভূমি বিসি স্কয়ার যোগ উচ্চতা এসি স্কয়ার। এই সূত্রটার মাধ্যমে আমরা যে যে দেয়ালের উচ্চতা অর্থাৎ এসি এর দৈর্ঘ্যটা নির্ণয় করব। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি সমাধানটি করার জন্য চিত্রটা আবার এঁকেছি, অর্থাৎ এ বি সি এই সমকোণী ত্রিভুজটা আবার এঁকেছি। এটার এ বি হচ্ছে যে অতিভুজ, আর বিসি হচ্ছে ভূমি, আর এসি হচ্ছে যে এখানে লম্ব। তাহলে আমরা যেহেতু লম্ব অর্থাৎ এসি দেওয়ালের দৈর্ঘ্যটা নির্ণয় করব, তাই আমরা লিখেছি চিত্র হতে পাই সমকোণী ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর আমরা পিথাগোরাসের সূত্রটা এখানে যে প্রয়োগ করব। তাহলে পিথাগোরাস কি বলেছে? যে অতিভুজ স্কয়ার সমান
লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অথবা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার দুটোটাই লেখা যাবে। তাহলে অতিভুজ হচ্ছে যে এ বি, সেজন্য লিখেছি এ বি স্কয়ার সমান এখানে লিখেছি এ সি স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার যোগ ভূমি, ভূমি হচ্ছে যে বিসি, বিসি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এবার আমরা মানগুলো বসাবো। এ বি এর মানটা দেওয়া আছে, দেখো এখানে 15, এই 15 হোল এখানে স্কয়ার আছে, স্কয়ারটা বসালাম ইকুয়াল টু এসি আমাদের বের করতে হবে, সেজন্য এসি স্কয়ারটা লিখে দিলাম যোগ এখানে বিসি, বিসি এর মানটা হচ্ছে কত 12 অর্থাৎ 12, এখানে 12 দিয়ে স্কয়ারটা দিলাম। অর্থাৎ এখানে আমরা মান বসিয়ে, তোমরা চাইলে অবশ্যই এখানে লিখে দিতে পারো যে মান বসিয়ে, এই কথাটা এখানে লিখে দিতে পারো, সাইড নোট হিসেবে লিখে দিলাম আমি তোমাদের সুবিধার্থে। এবার 15 কে স্কয়ার করব। 15 কে স্কয়ার করলে যে 15 ইন্টু 15, অথবা আমরা এখানে সায়েন্টিফিক ক্যালকুলেটরে যে বসিয়েও করতে পারি। প্রথমে 15 দিলাম, এরপরে স্কয়ার বা অর্থাৎ পাওয়ার দেওয়ার যে চিহ্ন, এই চিহ্নটা এখানে দিলাম। যেহেতু পাওয়ার হচ্ছে 2, সেজন্য 2 দিলাম, অর্থাৎ স্কয়ারের কারণে ইকুয়াল টু দিলাম। কত পেলাম 225 পেয়েছি, সেটা এখানে আমি লিখেছি। দেখো যে 225 ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস 12 কে স্কয়ার করেছি, অর্থাৎ 12 ইন্টু 12 কত পেয়েছি দেখো প্রিয় শিক্ষার্থীরা যে 144। তাহলে সেটাও আমরা দেখতে পারি যে ক্যালকুলেটরের মাধ্যমে। প্রথমে আমরা 12 দিলাম, এরপরে যে পাওয়ার দেওয়ার চিহ্নটা দিলাম, এরপরে 2 দিলাম, ইকুয়াল টু দিলাম, দেখো 144 আসলো। তাহলে আমরা মানটা পেয়ে গেছি 144। এবার দেখো পক্ষান্তর করতেছি, 225 এখানে লিখলাম, এরপরে 144 এটা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম, এটা প্লাস ছিল মাইনাস হয়ে আসছে, ইকুয়াল টু এসি স্কয়ারটা এখানে লিখে দিলাম। পাশে লিখে দিতে পারি আমরা যে যেহেতু পক্ষান্তর করছি, এখানে লিখতে পারি পক্ষান্তর করে, আমি লিখে দিলাম পক্ষান্তর করে। আচ্ছা, এবার দেখো 225 থেকে 144 চলে গেলে আর থাকে 81 ইকুয়াল টু এই এসি স্কয়ারটা এখানে বসলো। তাহলে এবার পুরো পক্ষটাকে আমি পক্ষান্তর করে নেব, এসি স্কয়ার ইকুয়াল টু এখানে 81টা পক্ষান্তর করে নিলাম। এবার এসি ইকুয়াল টু বের করব, বা এসি ইকুয়াল টু এখানে যেহেতু স্কয়ার ছিল এটা উঠে গেছে, এদিকে আসে এখানে রুট ওভার হবে, তাহলে রুট দিলাম, রুট ওভার 81। তাহলে 81 কে রুট ওভার করলে কত হয় 9 হয়। তাহলে এসি ইকুয়াল টু কত পেয়েছি 9 পেয়েছি, সেটা আমরা ক্যালকুলেটরে দেখে নিতে পারি প্রিয় শিক্ষার্থীরা। প্রথমে রুট ওভার চিহ্নটা দিলাম, এই যে রুট ওভার চিহ্নটা, এরপরে দিলাম 81 ইকুয়াল টু দিলাম, দেখো 9 পেয়েছি। কত পেয়েছি 9 পেয়েছি, অর্থাৎ বর্গমূল করেছি, অর্থাৎ 81 কে বর্গমূল করলে কত হয় 9 হয়। তাহলে আমরা এসি এর মানটা পেয়ে গেছি। এসি মানে কি প্রিয় শিক্ষার্থীরা, দেখো এসি হচ্ছে দেওয়াল, এটা কত পেয়েছি 9 মিটার পেয়েছি, 9 মিটার। তাহলে আনসারটা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো যে সুতরাং লিখলাম যে দেওয়ালের বা দেয়ালের উচ্চতা যে 9 মিটার, এটাই হচ্ছে যে আনসার। প্রিয় শিক্ষার্থীরা, পুরো সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য ছোট করে দেখাচ্ছি। পুরো সমাধানটা আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম, যাতে করে তোমরা সঠিক ও নির্ভুলভাবে পুরো সমাধানটা লিখে নিতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা পুরো সমাধানটি লিখে নিয়েছো এবং পুরো সমাধানটি খুব ভালো মতো বুঝে গিয়েছো। চলো এবার আমরা পরের সমস্যাটা দেখি। এখন আমরা 123 পৃষ্ঠার 6 নাম্বার প্রশ্নের সমাধানটা করব। 6 নাম্বার প্রশ্নের জন্য কিন্তু একটা চিত্র দেওয়া আছে, চিত্র নাম্বার ঘ। এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি একটি চতুর্ভুজ অর্থাৎ আয়তাকার চতুর্ভুজ দেওয়া আছে। কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, একটা আয়তাকার চতুর্ভুজ দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা একটা আয়তাকার চতুর্ভুজ, এখানে এ বি যে বাহুটা আছে, এখানে এ বি বাহু এবং ডিসি বাহু বা সিডি বাহু কিন্তু সমান্তরাল বাহু। তাহলে যদি সমান্তরাল বাহু হয় তাহলে কিন্তু এখানে যে এ বি এর যে দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, তাহলে কিন্তু এখানে সিডি বা ডিসি এর দৈর্ঘ্য কিন্তু 40 সেন্টিমিটার হবে। তাহলে আমরা এখানে লিখে দিলাম 40 সেন্টিমিটার। এরপরে দেখো এখানে যে বিডি যে কর্ণ, বিডি কর্ণ দ্বারা এই চতুর্ভুজটাকে দুইটা ত্রিভুজে ভাগ করে নিয়েছে এবং দুইটা ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ। এখানে কিন্তু এটা সমকোণ এবং এদিকে এখানে সিটা হচ্ছে যে সমকোণ। তাহলে এটাও সমকোণী ত্রিভুজ, এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ। এখানে আমরা যদি
এ বি ডি এই ত্রিভুজটার কথা চিন্তা করে একটু ভালো করে মনোযোগ দাও প্রিয় শিক্ষার্থীরা। এ বি ডি এই ত্রিভুজটার কথা যদি চিন্তা করি, এই ত্রিভুজের ভূমি দেওয়া আছে 40 সেন্টিমিটার এবং এই যে অতিভুজ, এই যে সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু বিডি, হ্যাঁ বিডি বাহু, এই বিডি বাহু অতিভুজ, এই অতিভুজটা দেওয়া আছে দেখো 41 সেন্টিমিটার, 41 সেন্টিমিটার। ঠিক একইভাবে আমরা যদি বিসিডি এই ত্রিভুজটার কথা চিন্তা করি, এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে যে এখানে বিডি, এই বিডি এটা হচ্ছে অতিভুজ, এই অতিভুজটার পরিমাণ হচ্ছে যে 41 সেন্টিমিটার। কিন্তু এখানে কিন্তু বিসি এর মান এবং এডি এর মান কিন্তু আমাদের দেওয়া নাই, অর্থাৎ দৈর্ঘ্য দেওয়া আছে। দৈর্ঘ্য এবি সমান সিডি 40 সেন্টিমিটার দেওয়া আছে, কিন্তু প্রস্থ যে এডি সমান বিসি এই প্রস্থটা কিন্তু দেওয়া নাই। হ্যাঁ, তাহলে আমাদেরকে প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে প্রশ্নে বলছে যে চিত্র ঘ, অর্থাৎ যে চিত্রটা আমরা এতক্ষণ ব্যাখ্যা করলাম এর আয়তক্ষেত্রটির, এটা একটা আয়তক্ষেত্র, সেটা আমরা আগেও বলেছি, তারাও প্রশ্নের মধ্যে আমাদেরকে বলেছে এবং আমরা দেখেও বুঝতে পারছি এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা। কি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা এখানে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাচ্ছি কিন্তু প্রস্থ তো পাচ্ছি না, তাহলে আমরা প্রস্থটা বের করতে হবে। প্রস্থ বের করার জন্য আমরা এখানে যে সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজ থাকার কারণে আমরা কিন্তু এখানে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারবো। পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা এখানে এই যে এডি বাহু, এই এডি বাহুটার পরিমাণ নির্ণয় করতে পারবো। অর্থাৎ এখানে অতিভুজ দেওয়া আছে, এখানে ভূমি দেওয়া আছে, কিন্তু এখানে লম্বটা দেওয়া নাই। আমরা যদি এডি বের করতে পারি, আমরা বিসিও কিন্তু একই হবে, কারণ এডি সমান বিসি। অর্থাৎ যে যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। হ্যাঁ, বিপরীত বাহু অর্থাৎ এ বি এর বিপরীত হচ্ছে যে সিডি, আর এখানে এডি এর বিপরীত হচ্ছে যে সিবি বা বিসি। তাহলে এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এখানেও বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। সেজন্য আমরা যদি এডি এর মানটা বের করি, তাহলে এখানে বিসি এর মানটাও হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে বের করব? এই যে এ বি ডি এই ত্রিভুজটার মাধ্যমে, হ্যাঁ এ বি ডি এই ত্রিভুজটার মাধ্যমে আমরা এখানে এডি এর মানটা নির্ণয় করতে পারি। চলো প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিব। আমি চিত্রটা আবার এঁকেছি প্রিয় শিক্ষার্থীরা, দেখো এ বি সি ডি এটা একটা আয়ত, আর এ বি বাহুর পরিমাণ হচ্ছে যে 40 সেন্টিমিটার, আর বিডি যেটা সেটার পরিমাণ হচ্ছে যে 41 সেন্টিমিটার। যেহেতু এ বি সমান যে সিডি, সেজন্য এখানে 40 সেন্টিমিটার, এখানে কিন্তু 40 সেন্টিমিটার লিখেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, চতুর্ভুজ এ বি সি ডি একটি আয়ত, অর্থাৎ এই যে চতুর্ভুজ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটি আয়ত। আয়তটি বিডি দ্বারা দুটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ একটা ত্রিভুজের নাম হচ্ছে যে এ বি ডি, এটার দ্বারা একটা এ বি ডি ত্রিভুজ ও আরেকটা ত্রিভুজ হচ্ছে যে বিসিডি, অর্থাৎ বিসিডি এই ত্রিভুজ যে বিভক্ত হয়েছে, অর্থাৎ দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে এই যে বিডি বাহুটার কারণে, অর্থাৎ বিডি যে কর্ণ, এই কর্ণের কারণে আমাদের এখানে দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে। একটা ত্রিভুজের নাম এ বিডি, আর একটা ত্রিভুজের নাম হচ্ছে যে বিসিডি, দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে। এবার আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে বের করব যে এই ত্রিভুজটার মাধ্যমে বের করব যে এডি বাহুটার পরিমাণটা কত, সেটার জন্য আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। লিখেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা, পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্র অনুসারে ত্রিভুজটার নাম কি? ত্রিভুজটার নাম হচ্ছে যে এ বিডি এর বিডি স্কয়ার, বিডি মানে হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, স্কয়ার সমান এ বি স্কয়ার। এ বি মানে হচ্ছে ভূমি স্কয়ার যোগ এডি স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার। এটা হচ্ছে কি এখানে লম্ব স্কয়ার। বা এবার মান বসাবো, বিডি এর যে মান, বিডি এর মানটা হচ্ছে কত 41, সেটা 41 হোল স্কয়ার দিলাম, ইকুয়াল এ বি এর মান, এখানে এ বি এর মান হচ্ছে 40, সেটা 40 দিয়ে হোল স্কয়ার দিলাম, প্লাস এডি স্কয়ারটা লিখে রাখলাম, কারণ এটার মান আমাদেরকে বের করতে হবে। এবার 41 কে স্কয়ার করলে হয় 1681, সেটা আমরা এখানে করে দেখতে পারি প্রিয় শিক্ষার্থীরা। যে প্রথমে আমরা ক্যালকুলেটরটা অন করে যে 41 এরপরে পাওয়ারের চিহ্নটা দিলাম, এরপরে 2 দিলাম, অর্থাৎ স্কয়ার দিলাম, ইকুয়াল টু দিব। এবার যে ইকুয়াল টু দিলাম, দেখো আসছে 1681, এটা আমি এখানে
লিখে নিলাম। এরপরে 40 কে স্কোয়ার করব। 40 কে স্কোয়ার করে আমি পেয়েছি দেখো যে 1600। তাহলে 40 কে স্কোয়ার করে দেখব যে প্রথম আমরা 40 লিখলাম, এরপরে পাওয়ার চিহ্নটা দিলাম, এরপরে স্কোয়ার দিলাম, এরপরে ইকুয়াল টু দিলাম। দেখো যে 1600 এটা আমি এখানে লিখলাম, এরপরে প্লাস ডি স্কোয়ারটা এখানে লিখেছি। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা পক্ষান্তর করতেছি যে 1600টাকে এই পাশ থেকে অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, সেটা প্লাস ছিল, এটা এখানে মাইনাস হয়ে গেছে। তাহলে 1681 মাইনাস 1600 ইকুয়াল টু এডি স্কোয়ার। পক্ষান্তর করে সেটা আমি লিখে দিয়েছি, অর্থাৎ সাইড নোটের মধ্যে লিখে দিয়েছি যে পক্ষান্তর করে। এবার আমরা বিয়োগ করে দেব যে এটা থেকে এটা বিয়োগ করে দিলে অর্থাৎ 1681 থেকে 1600 বিয়োগ করে দিলে আর থাকে 81 ইকুয়াল টু এডি স্কোয়ার। তাহলে আমরা এবার কি করব, পুরো পক্ষটাকে পক্ষান্তর করব, অর্থাৎ ডান পক্ষ বাম পক্ষে নিয়ে আসবো আর বাম পক্ষটাকে ডান পক্ষে নিয়ে যাব। তাহলে সেই জন্য কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু 81 বা এডি ইকুয়াল টু, তাহলে 81 এর উপরে এখানে কিন্তু বর্গমূলের চিহ্নটা হলো, অর্থাৎ রুট ওভার হলো। তাহলে আমরা সেটা রুট ওভার করে দেখতে পারি যে প্রথমে রুট ওভারটা দিলাম, এরপরে 81 দিলাম, ইকুয়াল টু দেখো আমরা 9 পেয়ে গেছি। কত পেয়েছি? 9 পেয়েছি। সেই 9টা কিন্তু আমি এখানে লিখেছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা। সুতরাং এডি ইকুয়াল টু 9। তাহলে আমরা এডি এর মানটা পেয়ে গেছি। সেই এডি এর মানটা আমরা এখানে চাইলে লিখে নিতে পারি যে 9 সেন্টিমিটার। এখানে আমি লিখে দিলাম। তাহলে আমরা যে দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি। দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্য হচ্ছে আমাদের 40 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে যে 9 সেন্টিমিটার। তাহলে আমি লিখেছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু যে এ বি সি ডি একটি আয়ত, তাই এর বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। যে এটা আমরা তো আগেই বলেছি প্রিয় শিক্ষার্থীরা, আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। আমরা যে এখন এডি বের করেছি, এডি সমান 9, এই এডিটা হচ্ছে যে বিসি এর সমান, অর্থাৎ এখানের এডিটা এখানের বিসি এর সমান। সেজন্য আমি লিখেছি প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে এডি ইকুয়াল টু বিসি সমান 9 সেন্টিমিটার, যেটাকে আমরা প্রস্থ চিহ্নিত করেছি। এরপরে এবি, এবি যেটা দেওয়া আছে এখানে, দেখো যে এবি সমান 40 সেন্টিমিটার, আর এবি সমান হচ্ছে যে এখানে যে সিডি, হ্যাঁ, সেটাও কিন্তু 40 সেন্টিমিটার হবে। সেজন্য আমি লিখেছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এবি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু 40 সেন্টিমিটার, সেটাকে আমি দৈর্ঘ্য হিসেবে চিহ্নিত করেছি। এবার আমরা আয়তের পরিসীমা যে বের করব। তাহলে সুতরাং আয়তের পরিসীমা সমান, আয়তের পরিসীমা সূত্রটা হচ্ছে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। এখানে দৈর্ঘ্য চিহ্নিত করেছি কাকে? 40 কে, সেজন্য লিখলাম 2 ইন্টু 40 প্লাস, আর প্রস্থ চিহ্নিত করেছি 9 কে, অর্থাৎ এডি অর্থাৎ বিসি, বিসি কে, সেজন্য 9 লিখলাম। অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে যে 40 আর প্রস্থ হচ্ছে যে 9 সেন্টিমিটার। তাহলে 40 সাথে 9 যোগ করলে 49, 49 কে যদি আমি 2 দিয়ে গুণ করি আমরা পাবো 98 সেন্টিমিটার। এটাই হচ্ছে আনসার। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। আমি তোমাদের জন্য পুরো সমাধানটিকে একটু ছোট করে দেখাচ্ছি। সম্পূর্ণ সমাধানটিকে আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটি লিখে নিতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা পুরো সমাধানটিকে লিখে নিয়েছো এবং পুরো সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। চলো এবার আমরা বইয়ে দেখি। এরই মাধ্যমে আমরা অনুশীলনীর 6 নাম্বার সমস্যাটা সমাধান করে নিলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে অনুশীলনীর 7 নাম্বার প্রশ্ন থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 5, জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 23তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে
তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 23তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।